আপনারা সম্পদের হিসাব দিবেন না, কারণ আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ। আরেকটা সাথে একটু প্রশ্ন যে আপনি তো না, আমি 2017 সাল থেকে ইনকাম করি। আমি 2017 সালের সেপ্টেম্বর 2016 সালের সেপ্টেম্বরে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই, আর 2017 সাল থেকে আমি ইনকাম করি। আমার প্রথমে প্রকাশনী ছিল, এই প্রকাশনী থেকে আমার নিজের এখনো বই আছে, এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউ এডুকেশনের যে কোচিং, সেখানে আমি পড়ানো শুরু করি, এবং সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনেক স্টুডেন্ট আছে। আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে, সেখানেও আমার স্টুডেন্ট আছে, এবং আমি এখনও পড়াই। আমি এখনও দেখা যাচ্ছে আমার আরও 2টা ক্লাস বাকি আছে, 25 তারিখ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। আমি দেখা যায় ফজরের পরে 6টা-7টার দিকে আমি ক্লাস নেই। এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে, সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী, দ্বিতীয় হচ্ছে এখনও আমি পড়াই, প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে, এবং হচ্ছে একটা প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী? একটা প্রকাশনী। তারপরে হচ্ছে আমার 2টা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি। এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা? না, সেগুলো আন্দোলনের পরে না। যেটার আমি ডিরেক্টর, সেটা হচ্ছে 2023 সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে, এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই, অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই, সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি। আমার কোর্স বিক্রি করি, এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সও সেখানে বিক্রি হয়, এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয়। এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স। এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা হই বা রাজনৈতিকতে যদি আমি যাই, বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে, আমার বাবার যে ইনকাম রয়েছে, আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে, বা আমার মা এবং অত ফার্স্ট হ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে, আমি সেটাকে অবশ্যই প্রকাশ করব। সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে, দেখেন আমি যখন ইনকাম, ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে, তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু জাস্ট ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি। তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশন আমাদের হাতে নিতে হয়েছে। যেমন আমি একটা কোচিংয়ে ক্লাস নিতাম, 15,000 টাকা দিত, এটা আমি হাতে নিয়েছি, এটা কিন্তু আমার কোনো হিসাব নাই। বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে, তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি, ওই সময় পর্যন্ত আসেনি। সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে, এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে, সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব। যদি নির্বাচনে রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান, তখন আপনি না, আমি এখনই দেব, এখন সময়টাই জানতে চাচ্ছি এখন বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আয় বিবরণী, আমার যে ইনকাম রয়েছে, আমি ইনকাম প্রকাশ করব। এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে সার্চ করলেই দেখবেন যে সেগুলোর অর্থ কি পরিমাণ ইনকাম করে প্রত্যেক বছর আসে। 5 মাস আগে আপনার আয় কত ছিল, আপনার সম্পদ কত ছিল, আর 5 মাস পরে কত, সেটা তফাৎ জানতে পারবেন? সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট কতজন কিনেছে, সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা, এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন, এবং সেটা 10% আমি পাই, এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে 90,000 টাকা পাই। এখন থেকে না, এই যে স্কুল অফ এক্সিলেন্সে ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নর্মালি ইনকাম নিয়ে কথা, আমার তখন থেকে 90,000 টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে 2023 সালের জুন থেকেই, এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার 10% আমি পাই। এবং যদি আমি ক্লাস নেই, আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর, সেটার যে আমি যদি ক্লাস নেই, প্রত্যেক ক্লাসের জন্য আমার 10,000 টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয়। আর যদি ক্লাস না নেই, ফ্রিল্যান্সিংয়ে অন্য কাউকে দিয়ে ক্লাস করাই, সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মোট লাভের আমি 10% পাই। আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস, আমি বলছি এসিএসে আমি পড়াই, সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার 16,000 স্টুডেন্ট কিনেছে। সেই ক্ষেত্রেও মোটামুটি পুরো কোর্স 8 কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। সেখান থেকে আমি প্রায় 50 লাখ টাকার মতো হচ্ছে আমি এই কোর্স শেষে পাবো। 3 মাসে কারা কিনেছে সেটা তো জানা যাবে। 17,000 কারা, আপনি চাইলে আপনি নিজেও কিনতে পারবেন। 1 সেকেন্ডের 1 মিনিটের একটা বিজ্ঞাপন দিতে 70,000 টাকা লাগে। সেখানে আমার 2টা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়েছে, আমার 2টা প্রতিষ্ঠান, স্কুল অফ এক্সিলেন্স এবং এসিএস। লক্ষ্য শুনেন, আমি বলি একটা জিনিস হলো কি, এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন, উনি কিন্তু কতগুলো কথা বলেছেন, যে এই যে ভ্যাট বাড়ানোর ব্যাপারটা নিয়ে বলেছেন যে এটা খুবই অবিবেচনাপ্রসূত একটা সিদ্ধান্ত। শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন, বিভিন্ন জায়গা থেকে যত আন্দোলন হচ্ছে, সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন। এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা কিন্তু আমি মনে করি না, কারণ 8 মাস প্রায় 6 মাস তো হয়ে গেল। এই 6 মাসে আপনারা এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো? একটাও সমাধান করতে পারছেন? যতগুলি আন্দোলন হয়েছে, কোন আন্দোলনটা আপনার ম্যানেজ করতে পারছেন? এই গভর্নমেন্ট পারছে? বলেন। একটা জিনিসকে দেখেন, এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে, এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো, সম্পূরক শুল্ক যোগ করলো,
পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন, সেই দুইজনই এখানে আছেন, সালেউদ্দিন আহমেদ, আহসান এস মঞ্জুর। দুজন বহুবার আমার সঙ্গে বহুবার বসে তারা আলোচনা করছেন। তারা আওয়ামী লীগ গভর্নমেন্টকে নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হওয়া ঠিক না, এরকম করা উচিত, এরকম করা উচিত। তো এরকম আরও লোক আছে। তো ওনারা যে এবার একটা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলো